প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমাদের আজকের পাঠ পরিচিতি হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। এই নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এটা তোমাদের একাদশ শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাসের 7টা অধ্যায় তার মধ্যে একটা। অলরেডি এই অধ্যায়ের উপর তোমাদের ক্লাস হয়ে গেছে, আজকে আবার রিভিশন ক্লাস নিচ্ছে। তারপর আজকে আমাদের যেটা পড়বো আমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়বো। আমাদের শিখন ফল হচ্ছে আমরা পোয়াসি ফ্যামিলি এবং মালভেসি গোত্রের বৈশিষ্ট্য বলতে পারবে আজকের পাঠ শেষে। পোয়াসি এবং মালভেসি গোত্রের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক অঙ্কন করতে পারবে এবং বর্ণনা করতে পারবে। গোত্রদ্বয়ের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বলতে পারবে। তারা আমরা প্রথমে আসি ফ্যামিলি মালভেসি। মালভেসি গোত্রের শ্রেণীবিন্যাস হলো ডিভিশন ম্যাগনোলিওফাইটা, এ ক্লাস ম্যাগনোলিওপসিডা, অর্ডার মালভেলিস এবং ফ্যামিলি মালভেসি। এটা বেশ পরিচিত একটা গোত্র। মোটামুটি এই গোত্রের যে উদ্ভিদগুলো আছে আমরা সবাই এই উদ্ভিদ সম্পর্কে পরিচিত। তার প্রথমে আসি আমরা মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা এর আগেও বলেছি যখন আমরা কোনো ফ্যামিলি পড়বো, ফ্যামিলি স্টাডি করব, এখানে দুই ধরনের বৈশিষ্ট্য পাবো। একটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য আর একটা সাধারণ বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো রয়েছে যে উদ্ভিদের কচি অংশে রোম এবং মিউসিলাস পূর্ণ রস বিদ্যমান। এই গোত্রের যে উদ্ভিদগুলো আছে যেমন সব থেকে পরিচিত উদ্ভিদ জবা ফুল, সবাই চিনি। আমরা খেয়াল করব যে এই জবা ফুলের যে পাপড়ি বা কচি কাণ্ড যেগুলো আছে সেগুলো আমরা যদি হালকাভাবে একটু চাপ দেই আমাদের হাতে আঠার মতো রস লেগে যায়, সেগুলোকে বলা হয় মিউসিলাস পূর্ণ রস। এরপর আসে পাতা সরল, একান্তর এবং মুক্ত পার্শ্বী উপপত্র বিদ্যমান। পাতা সরল, যেটা সরল হচ্ছে আমরা এর আগেও বলেছি যে একটা পত্র ফলক থেকে যদি একটা পাতা উৎপন্ন হয় তাহলে, বা একটা পাতা নিয়ে যদি একটা পত্র ফলক গঠিত হয় তখন পাতাকে বলা হবে সরল পাতা। একান্তর হচ্ছে যদি একটা নোট থেকে একটা পাতা উৎপন্ন হয় তাহলে সেই পাতাগুলোকে একান্তর পাতা বলা হয়ে থাকে। এগুলো আমরা এর আগে যখন পড়েছি তখনও আমরা বলেছি। মুক্ত পার্শ্বী উপপত্র বিদ্যমান। মুক্ত পার্শ্বী উপপত্র হচ্ছে যে পাতার গোড়ার দিকে বোটার কাছে ক্ষুদ্র কাটার মতো বা ক্ষুদ্র পাতার মতো একটা অংশ দেখা যায়। আমরা পরে ছবি দেখব, সেটাকে বলা হচ্ছে মুক্ত পার্শ্বী উপপত্র, যেটা এই গোত্রের উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এর ফুল বৃহৎ, একক এবং সাধারণত উপবৃত্তি যুক্ত। উপবৃত্তি এটাও মালভেসি গোত্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য। পুংকেশীয় অসংখ্য একগুচ্ছ এবং পুংদণ্ডগুলো মিলিত হয়ে ফাঁপা পুংকেশীয় নালিকা তৈরি করে। এর অম্রা বিন্যাস অক্ষীয়। এরপর আসি মালভেসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য বলতে এর স্বরূপ থেকে শুরু করে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবকিছু কেমন হবে সেটাই হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। তো স্বরূপ হচ্ছে যে এরা বহুবর্ষজীবী, বিরুৎ, গুল্ম বা বৃক্ষ হয়ে থাকে। মূল, প্রধান মূলতন্ত্র বিদ্যমান। এই মালভেসি গোত্রের উদ্ভিদগুলো সবগুলোই দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ যেসব উদ্ভিদে দুইটা বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়ে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে এদের মূল থাকবে প্রধান মূল। এরপর আসে কাণ্ড। কাণ্ডটা কাষ্ঠল প্রকৃতির। কাষ্ঠল বলতে কাঠের মতো একটু শক্ত, তাই এই কাণ্ডগুলোকে কাষ্ঠল বলা হয়ে থাকে। কাণ্ডগুলো শাখান্বিত এবং বেলনাকার। এরপর আসে পাতা কিরকম হবে। পাতা হচ্ছে সরল, একান্তর, মুক্ত পার্শ্বী উপপত্র যুক্ত, জালিকাকার শিরাবিন্যাস যুক্ত এবং বৃন্তযুক্ত। জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার এটা একটা বৈশিষ্ট্য, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব পাতাতেই কিন্তু এই শিরাবিন্যাসগুলো জালের মতো ছড়ানো থাকে, দেখে এদেরকে জালিকাকার শিরাবিন্যাস বলা হয়ে থাকে। আর মুক্ত পার্শ্বী উপপত্র আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে পাতার গোড়ার দিকে একটু কাটার মতো যে অংশ সেটাকেই বলা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র। একটা ছবি দেখাচ্ছি।
এখানে এই যে কাটার মতো যে অংশটা গোড়ার দিকে এটাই কিন্তু উপপত্র বা স্টিপিউল। এরপর আসি পুষ্পীয় বৈশিষ্ট্য, অর্থাৎ ফুলের বৈশিষ্ট্যগুলো কিরকম। পুষ্প বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা আসবে পুষ্প বিন্যাস, অর্থাৎ ফুলগুলোর উপরে ফুলগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা হচ্ছে পুষ্প বিন্যাস। তো এই ক্ষেত্রে মালভেসি গোত্রে আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি, মূলত এখানে জবা হচ্ছে এর প্রধান, এই গোত্রের প্রধান একটা উদ্ভিদ। এর ফুল একক, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে একটা মঞ্জুরি দণ্ডে একটা মাত্র ফুল উৎপন্ন হয়, এজন্য এই ফুলগুলোকে একক ফুল বলা হয়ে থাকে। এবং সাইমোজ, অর্থাৎ এরা হচ্ছে নিয়ত বর্ধনশীল, একটা পর্যায়ে এদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এরপরে ফুলটা কিরকম বা পুষ্প কিরকম, একক, বৃহৎ, উভলিঙ্গ, বহু প্রতিসম, সবৃন্তক, সম্পূর্ণ, সমাঙ্গ, গর্ভপাত পুষ্পী এবং পেন্টামেরাস। প্রত্যেকটা ট্রাম আমি একবার করে ভেঙে দিচ্ছি। একক ফুল, এটা আমি এইমাত্র বললাম, ফুলগুলো বড়, উভলিঙ্গ, অর্থাৎ যেসব ফুলে একই ফুলে মেল এবং ফিমেল অর্গান একসাথে থাকবে এ ধরনের ফুলকে বলা হয় উভলিঙ্গ ফুল। বহু প্রতিসম হচ্ছে যে ফুলগুলোকে এদের অক্ষ বরাবর ছেদ করলে বা কয়েক ভাগে ভাগ করলে দুইয়ের অধিক সংখ্যক বার সমান সংখ্যক ভাবে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় বহু প্রতিসম। সবৃন্তক, এই ফুলগুলো নিয়ে অবশ্যই বৃন্ত থাকবে। সম্পূর্ণ, সাধারণত যেসব ফুলের 4টা অত্যাবশ্যকীয় উপাদান থাকে, অর্থাৎ বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক উপস্থিত থাকে, সেই ফুলগুলোকে সম্পূর্ণ ফুল বলা হয়ে থাকে। সমাঙ্গ, সমান অঙ্গ, এর প্রত্যেকটা অঙ্গ, আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটা পাপড়ি সমান, বৃতিগুলো সমান, তাই এই ধরনের ফুলকে সমাঙ্গ ফুল বলা হয়ে থাকে। গর্ভপাদ পুষ্পী বা হাইপোগাইনাস, অর্থাৎ যেসব ফুলের গর্ভাশয়টা নিচে থাকবে, উপরে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হবে, এ ধরনের ফুলকে বলা হয়ে থাকে গর্ভপাদ পুষ্পী। পেন্টামেরাস, যে ফুলগুলোর ক্ষেত্রে 5টা অংশ, অর্থাৎ প্রত্যেকটা স্তবক 5 বা 5-এর গুণিতক, যেমন পাপড়ি 5টা, 10টা, 15টা এইভাবে হতে পারে, এ ধরনের স্তবক গুলো যে ফুলে থাকবে তাদেরকে বলা হচ্ছে পেন্টামেরাস ফ্লাওয়ার। এরপর আসি উপবৃত্তি। মালভেসি গোত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের উপবৃত্তি থাকে। উপবৃত্তি কিন্তু সব ফুলে থাকে না। উপবৃত্তির যে প্রত্যেকটা অংশ তাদেরকে উপবৃত্তাংশ বলা হয়ে থাকে। এর উপবৃত্তাংশ হচ্ছে 5টা, মুক্ত এবং ভালভেট। আমরা এর আগে পুষ্প পত্র বিন্যাস পড়েছি। ভালভেট পুষ্পপত্র বিন্যাস বলতে বোঝানো হয় যে প্রত্যেকটা স্তবকের প্রান্তগুলো একটা প্রান্ত অপর প্রান্তকে, একটা স্তবকের এক প্রান্ত অপর আরেকটা স্তবকের অপর প্রান্তকে মোটামুটি স্পর্শ করে থাকবে, এ ধরনের পুষ্পপত্র বিন্যাসকে বলা হয়ে থাকে ভালভেট পুষ্পপত্র বিন্যাস। এই টার্মগুলো আমরা সবগুলো আগে পড়েছি। এই বৃত্তি হবে 5টা, অর্থাৎ বৃত্তাংশ 5টা। বৃত্তির প্রত্যেকটা অংশকে আলাদাভাবে বৃত্তাংশ বলা হয়ে থাকে। বৃত্তাংশগুলো যুক্ত এবং এর বিন্যাসও ভালভেট। দল বা পাপড়িগুলো 5টা করে পাপড়ি থাকবে, জবা ফুলের ক্ষেত্রে 5টা পাপড়ি। তবে এই গোত্রের যে অন্যান্য উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি পাপড়ির সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে হতে পারে। জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখছি পাপড়ি 5টা থাকবে, মুক্ত, কিন্তু পুংকেশরীয় নালিকার সাথে এরা গোড়ার দিকে যুক্ত থাকবে এবং এদের বিন্যাস হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস হচ্ছে প্রত্যেকটা স্তবকের এক প্রান্ত বাহিরে থাকবে এবং অপর প্রান্ত ভিতরে থাকবে, এটা হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। পুংস্তবক, এক্ষেত্রে পুংকেশর অসংখ্য একগুচ্ছ পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীয় নালিকার সৃষ্টি করে।
পরাগধানী বৃক্কাকার, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। আরেকবার বলছে, পুংস্তবকে পুংকেশর অসংখ্য, আমার ছবিটা দেখতে পাচ্ছে পাশে, অসংখ্য পুংকেশর থাকে। আমরা জবা ফুল সবাই চিনি, কাজে হাতে নিয়ে দেখব যে অসংখ্য পুংকেশর এখানে থাকে। এটা একগুচ্ছ এবং দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশীয় নালিকা সৃষ্টি করে। পরাগধানীগুলো বৃক্কাকার বা কিডনি শেপ। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত বা কাঁটাযুক্ত, কাঁটার মতো। এরপর আসি স্ত্রীস্তবক। এদের গর্ভপত্র সাধারণত 5 থেকে 10টা যুক্ত, অধিগর্ভ, সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, অম্লাবিন্যাস, অক্ষীয়। আমরা যখন প্র্যাকটিক্যাল করব বা তখন এই গর্ভাশয় যদি আমরা সেকশন করি, ট্রান্সফার সেকশন করি, প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা দেখতে পাবো যে মাইক্রোস্কোপে এখানে 5টা প্রকোষ্ঠ থাকে এবং প্রকোষ্ঠগুলো যুক্ত অবস্থা থাকে। অম্লাবিন্যাস, অক্ষীয়। অক্ষীয় অম্লাবিন্যাস বলতে যেটা বোঝানো হয় যে এদের যে গর্ভাশয়ের কেন্দ্র থেকে, অক্ষ অঞ্চল থেকে, অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চল থেকে অমরাগুলো উৎপন্ন হয়, তাই এদেরকে অক্ষীয় অমরাবিন্যাস বলা হয়ে থাকে। ফল, এর ফলগুলো ক্যাপসুল হতে পারে, বেরি হতে পারে বা সাইজোকার্প হতে পারে। ক্যাপসুল বলতে এর আগেও আমরা যখন ক্লাস নিয়েছে পড়েছি যে ক্যাপসুল হচ্ছে যে সকল ফলগুলো, যে ফলগুলো পাকলে 2-এর অধিক সংখ্যক খণ্ডে বা কপাটিকায় বিভক্ত হয়ে যায়, সেগুলোকে ক্যাপসুল বলা হয়। বেরি বা সাইজোকার্প, বেরি হচ্ছে এদের মধ্যত্বক বেশ রসালো প্রকৃতির হয় এবং অধিক সংখ্যক বীজযুক্ত। আর সাইজোকার্প হচ্ছে যেসব বীজ, ফলের বীজগুলো পাকলেও ফেটে যায় না, এদেরকে সাইজোকার্প বলা হয়ে থাকে। বীজ হচ্ছে বৃক্কাকার এবং এদের বীজের তেল থাকে বা তেল বিশিষ্ট বীজ। এরপর আসি আমরা ফ্লোরাল ডায়াগ্রাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অবশ্যই প্রত্যেকে ফ্লোরাল ডায়াগ্রামগুলো বাসায় আঁকাবো। এবং আরেকটা বিষয় হচ্ছে পুষ্প সংকেত। আমি পুষ্প সংকেতটা একবার দেখাচ্ছি। পুষ্প সংকেত হচ্ছে যে সংকেতের মাধ্যমে একটা ফুলের প্রত্যেকটা স্তবকের প্রত্যেক কিভাবে থাকে, সংখ্যায় কি রকমের থাকে, অবস্থান সবকিছু বোঝা যায়। এটা হচ্ছে পুষ্প সংকেত। তো জবা ফুলের পুষ্প সংকেতটা আমি একবার আঁকাচ্ছি, বা মালভেসি গোত্রের পুষ্প সংকেত। পুষ্প সংকেত কোনো ফ্যামিলি স্টাডি করতে গেলে প্রথমেই পুষ্প সংকেত লিখতে গেলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এটা ফুলটা এক প্রতিসম না বহু প্রতিসম। তাই আমরা দেখেছি যে জবা ফুলের ক্ষেত্রে যেটা হয় যে এদের ফুলগুলো বহু প্রতিসম। আমরা দেখেছি ফুলগুলো উভলিঙ্গ, এটা হচ্ছে উভলিঙ্গের চিহ্ন, উভলিঙ্গ ফুল হবে। এরপর হচ্ছে এই ফুলের উপবৃত্তি থাকে, উবি, আমরা সংক্ষেপে লিখবো উপবৃত্তি। উপবৃত্তি হচ্ছে 5টা উপবৃত্তি মুক্ত অবস্থা থাকে, তাই উপবৃত্তি 5টা মুক্ত। এরপর হচ্ছে বৃত্তি। বৃত্তি আমরা সংক্ষেপে ব্রি লিখবো। বৃত্তি 5টা থাকে যুক্ত অবস্থায়, তাই আমরা ব্র্যাকেটের মধ্যে এটাকে যুক্ত করে দেব। এরপর হচ্ছে দল। দলের সংক্ষেপে দল লিখবো। দল থাকে 5টা যুক্ত অবস্থায়। এরপর পুংস্তবক। পুংস্তবকে পুংকেশর অসংখ্য, আমরা বলেছি অসংখ্য পুংকেশর থাকে, তাই এখানে ইনফিনিটি চিহ্ন, অসংখ্য, এবং এগুলো যুক্ত অবস্থা থাকবে, কিন্তু এই যে পুংকেশর যুক্ত দললগ্ন। তারপর হচ্ছে স্ত্রীস্তবক বা গর্ভাশয়, অধিগর্ভ, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, যুক্ত।
তাহলে আমরা দেখতে পাচ্ছি, একবার বলছি পুষ্প সংকেত। জবা ফুলের বা আমরা মালবেসী গোত্রের পুষ্প সংকেত বলতে যেটা দেখবো যে ফুলগুলো বহুপ্রতিসম, তা বহুপ্রতিসমের চিহ্ন থাকবে, উভয়লিঙ্গর চিহ্ন এটা, উপবৃত্তি থাকবে 5টা, মুক্ত অবস্থা থাকে, বৃত্তি 5টা, যুক্ত অবস্থা থাকে, দল 5টা, যুক্ত অবস্থা থাকে, পুংকেশর অসংখ্য ধরনের অসংখ্য পুংকেশর থাকবে যেটা দলের সঙ্গে যুক্ত। তাই যেহেতু দললগ্ন, তাই দল এবং পুংকেশরের উপরে অংশটা এটা টান দেওয়া হয়েছে, যেটা বলতে বোঝায় যে এটা দললগ্ন। এরপর আসে গর্ভাশয়। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং যুক্ত অবস্থা থাকে। এখানে গয়ের নিচে একটা টান দেওয়া হয়েছে, অর্থাৎ অধিগর্ভ। যদি গর্ভাশয় অধিগর্ভ হয় তাহলে আমরা নিচে টান দেব, আর যদি অধগর্ভ হয় তাহলে আমরা উপরে টান দেব। এ হলো পুষ্প সংকেত। আমরা ফ্লোরাল ডায়াগ্রামটা ছবিটা দেখতে পাচ্ছি। এরপর আমি এটা একবার আঁকাচ্ছি পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক আমরা সবাই একটু চেষ্টা করবো বাসায় এটা আঁকানোর জন্য। মোটামুটি 5টা স্তবক আঁকালাম একদম বাইরের। আমি ছবিটা পুরোটা আঁকাই নিচ্ছি, আমি এটা পরে ব্যাখ্যা করব। সব থেকে যেটা বাইরের অংশ, সব থেকে যেটা বাইরের স্তবক আমরা বলেছি এটা উপবৃত্তি। উপবৃত্তির ভিতরের যে অংশটা সেটা হচ্ছে বৃত্তি, তার ভিতরের অংশটা দল, পুংস্তবক,
একদম সেন্টারে স্ত্রীস্তবক। এই হলো পুষ্প প্রতীক। আমরা জবা ফুলের পুষ্প প্রতীক ছবিটা দেখতে পারো বা বোর্ডে যেটা আঁকা, তুমি অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবে, কারণ এই যে ফ্লোরাল ডায়াগ্রাম বা পুষ্প সংকেত, এই জিনিসগুলো তোমাদের বিভিন্ন সালে কোশ্চেন দেখবে, এখান থেকে অসংখ্যবার প্রশ্ন হয়েছে। হয়তো ফ্লোরাল ডায়াগ্রাম আঁকাতে বলা হয় বা পুষ্প সংকেত যেটা সেটা লিখতে বলা হয়। কাজে এই বিষয়গুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব। এই ছবিটা আমরা দেখি যে আমরা যখন কোনো একটা ফুলের পুষ্প সংকেত থাকে, লিখতে বলা হয় বা আঁকাতে বলা হয় যে এই ফুলের পুষ্প প্রতীকটা অঙ্কন করো। এটা তোমরা পরীক্ষায় খেয়াল করবে যে পুষ্প সংকেত দেওয়া থাকে, পুষ্প প্রতীক আঁকাতে বলা হয়, অথবা অনেক সময় পুষ্প প্রতীক দেওয়া থাকে, তখন বলা হয় যে এই গোত্রের পুষ্প সংকেতটা লিখো বা এই গোত্রের উদ্ভিদের যে অর্থনৈতিক গুরুত্ব সেগুলো লিখো। এই ধরনেরই প্রশ্ন হয়ে থাকে এখান থেকে। কাজে এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এই হলো আমাদের মালভেসি গোত্রের ফ্লোরাল ডায়াগ্রাম বা পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। এরপর আসি, এখানেও দেওয়া আছে, এটা আমরা অফ করে যাই। মালভেসি গোত্রের প্রধান উদ্ভিদ এবং এদের অর্থনৈতিক গুরুত্ব। আমরা দেখতে পাচ্ছি মালভেসি গোত্রের যে উদ্ভিদগুলো রয়েছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, অর্থাৎ হিবিস্কাস রোজা সাইনেন্সিস এটা হচ্ছে জবা ফুলের সায়েন্টিফিক নেম। আমরা গোত্রগুলোর অন্তত পক্ষে 5টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অবশ্যই মুখস্থ রাখবো। তাহলে হিবিস্কাস রোজা সাইনেন্সিস বা জবা এর যে অর্থনৈতিক গুরুত্ব, সেই অর্থনৈতিক গুরুত্বগুলো হচ্ছে মূলত আমরা মোটামুটি জানি যে জবা ফুলের বেশ ভেষজ গুণাগুণ রয়েছে। এর রস, এই ফুলের রস মাথায় দেওয়া হলে মাথা ঠান্ডা থাকে, চুল পড়া বন্ধ হয়ে থাকে। তারপর এর যে ফুলগুলো, এরা যে বিভিন্ন রকমের পার্বণে বিশেষ করে পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। জবা কুসুম তেল নামে যে তেল ব্যবহার হয়ে থাকে বাজারে, তার উপকরণ হচ্ছে জবা ফুল। এই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এছাড়াও আরো বেশ কিছু ব্যবহার রয়েছে। অ্যাবেলেমুসকাস এসকুলেন্টাস, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম। ঢ্যাঁড়সের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে যে আমরা এটা সবজি হিসাবে খেয়ে থাকি। কচি ঢ্যাঁড়স অনেকে খেয়ে থাকেন, যে বলা হয়ে থাকে যে ঢ্যাঁড়স খেলে এটা ডায়াবেটিস রোগের উপশম করে। গসিপিয়াম হার্বাসিয়াম, এটা হচ্ছে তুলা, কার্পাস তুলা। এখান থেকে তুলা থেকে সুতা হয়ে থাকে এবং সুতা থেকে বিভিন্ন রকমের বস্ত্র উৎপাদন করা হয়ে থাকে। এই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। হিবিস্কাস সাবডারিফা, এটা হচ্ছে মেস্তা পাট, যেটা সেটা মেস্তা পাট, এখান থেকে পাটের যে তুলা, পাটের যে বস্ত্রগুলো, বিভিন্ন রকমের দড়ি এই হিবিস্কাস সাবডারিফা থেকে উৎপন্ন হয়ে থাকে। হিবিস্কাস মিটাবিলাস, এটা হচ্ছে কেনাব বা এটাকে মেস্তা পাটের আটটা ধরন। এখান থেকেও পাটের আঁশ বা যেখান থেকে পরবর্তীতে দড়ি এবং অন্যান্য বস্ত্র উৎপাদন হয়ে থাকে। সিডা কর্ডিফোলিয়া, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য বাগানে লাগানো হয়ে থাকে। এছাড়াও এই গোত্রে কিন্তু অসংখ্য উদ্ভিদ রয়েছে। আমরা মোটামুটি যেটা বললাম, অন্তত 5 থেকে 7টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অবশ্যই মুখস্থ রাখবো। এরপর আসি আমরা ফ্যামিলি পোয়াসি। এই দুইটা ফ্যামিলি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। পোয়াসি গোত্রের যে শ্রেণীবিন্যাস, সেটার মধ্যে রয়েছে ডিভিশন ম্যাগনেলিওফাইটা, এর ক্লাস লিলিওপসিডা, এর সাবক্লাস রয়েছে কমেলিনিডি, অর্ডার সাইপেরালিস, ফ্যামিলি পোয়াসি। আমি একটু মুছে দিচ্ছি। পোয়াসি গোত্রের যে বৈশিষ্ট্য, এই পোয়াসি গোত্রটাকে কিন্তু ঘাস গোত্র বলা হয়। আর এই গোত্রটা মোটামুটি সারা বিশ্বে বেশ পরিচিত। এই গোত্রের উদ্ভিদগুলো বেশিরভাগই একবীজপত্রী উদ্ভিদ।
তাই এদেরকে ঘাস গোত্র বলা হয়ে থাকে। পোয়াসে গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের কাণ্ড নলাকার, পর্ব মধ্যগুলো ফাঁপা। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আখ এবং ভুট্টা, এদের পর্ব মধ্যগুলো ফাঁপা হয় না, এটা ব্যতিক্রম। পত্রমূল কাণ্ডকে অর্ধ বেষ্টন করে রাখে। পাতা লিগিউল যুক্ত, 2 সারিতে বিন্যস্ত থাকে। পুষ্পমঞ্জরি স্পাইকলেট, আমরা স্পাইকলেট পুষ্পমঞ্জরি পরে দেখব। পরাগধানী সর্বমুখ বা ভার্সেটাইল। গর্ভমুণ্ড পালকের ন্যায়, অমরাবিন্যাস, মূলীয়, ফল ক্যারিওপসিস। এরপর আসি পোয়াসে গোত্রের সাধারণ বৈশিষ্ট্য। এর স্বরূপ হচ্ছে এই গোত্রের উদ্ভিদগুলো সাধারণত বর্ষজীবী বা বহু বর্ষজীবী হয়ে থাকে, বিরুৎ প্রকৃতির, এবং অল্প কিছু আছে যেগুলো বৃক্ষ হয়ে থাকে। এর মূল গুচ্ছমূল, যেটা একবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, যে মূলগুলো গুচ্ছ অবস্থা থাকবে। এদের কাণ্ড নলাকার এবং মধ্যপর্ব ফাঁপা। পাতা সরল, একান্তর, লিপশীত, পত্রফলক এবং লিগিউল যুক্ত। এই পাতার 3টা অংশ থাকে, আমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছি। মূলত এই গোত্রের যে উদ্ভিদগুলোর পাতার 3টা অংশ, অর্থাৎ লিপশীত, লিপ ব্লেড এবং লিপশীত এবং লিপ ব্লেডের সংযোগ স্থলে যেটা থাকে, যেটা জিহ্বার মতো, সেটাকে বলা হয়ে থাকে লিগিউল। এই হচ্ছে এই পাতার বৈশিষ্ট্য। পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট পুষ্পবিন্যাস বলতে যেটা বুঝি, যে যেসব এই উদ্ভিদের যে পুষ্পগুলো, এই উদ্ভিদের এই স্পাইকলেট প্রকৃতির যে পুষ্পগুলো রয়েছে, এদের মঞ্জুরি দণ্ডের নিচের দিকে 2টা শূন্য গ্লুম থাকে। অর্থাৎ এই যে শূন্য গ্লুম, এখানে কোনো পুষ্প উৎপন্ন হয় না বলে এদেরকে শূন্য গ্লুম বলা হয়ে থাকে, যেটা একেবারে নিচে 2টা গ্লুম থাকে। এই শূন্য গ্লুমের উপরে আরো 2টা গ্লুম থাকে, যেটাকে বলা হয় পুষ্প গ্লুম, যেখান থেকে ফুল উৎপন্ন হয়, যার 2টা নাম আছে। একটাকে বলা হয় লিমা এবং অপরটাকে বলা হয় প্যালিয়া। লিমার বিপরীতেই প্যালিয়ার অবস্থান, এবং প্যালিয়ার উপর থেকে মূলত পুষ্প উৎপন্ন হয়, তাই এদেরকে পুষ্প গ্লুম বলা হয়ে থাকে। লিমা যেটা, সেটাকে তুলনা করা হয় মঞ্জুরি পত্র বা ব্র্যাক্টের সঙ্গে, আর প্যালিয়া যেটা, সেটাকে তুলনা করা হয়ে থাকে উপমঞ্জুরি পত্রের সাথে। আমরা বলেছি এর আগে, আমরা দেখেছি যে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র হচ্ছে যে মঞ্জুরি পত্রের গোড়ার দিকে নৌকাকৃতির অনেকটা যে পাতার মতো অংশ থাকে, সেটাকে বলা হয় ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। তাহলে এক্ষেত্রে স্পাইকলেট পুষ্পবিন্যাস যেটা, সেখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে মঞ্জুরি পত্র থাকে এবং উপমঞ্জুরি পত্র থাকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে স্পাইকলেট পুষ্পবিন্যাস হচ্ছে, এখানে 2টা শূন্য গ্লুম থাকবে, শূন্য গ্লুমের উপরের দিকে 2টা পুষ্প গ্লুম থাকবে, যার একটার নাম হচ্ছে লিমা এবং আরেকটা হচ্ছে প্যালিয়া। লিমার বিপরীতেই প্যালিয়ার অবস্থান, এবং প্যালিয়ার উপর থেকে ফুল উৎপন্ন হয়ে থাকে। এই হচ্ছে উফ এরপর আসে পুষ্প। এই ফুলগুলো যেটা হয়, যে ধানের ক্ষেত্রে ফুলগুলো উভলিঙ্গ এবং ভুট্টার ক্ষেত্রে ফুলগুলো একলিঙ্গ হয়ে থাকে। এরপর পুষ্পপুট। পুষ্পপুট হচ্ছে এই গোত্রের উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, যে
আমরা জানি পুষ্পপুট বলতে সাধারণত বলা হয় যে যেসব ফুলের ক্ষেত্রে দল এবং বৃতি আলাদা করা যায় না, এ ধরনের ফুলকে পুষ্পপুট বলা হয়ে থাকে। এই গোত্রের উদ্ভিদে 2টা পুষ্পপুট থাকে, যার বিশেষ নাম রয়েছে, যে এটাকে লডিকুল বলা হয়ে থাকে। পুংস্তবকে 6টা পুংকেশর থাকবে, 3টা করে 2 আবর্তে সজ্জিত। স্ত্রীস্তবকে গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভপত্র 1টা, গর্ভদণ্ড 1টা এবং গর্ভমুণ্ড 2টা। এর অমরা বিন্যাসটা হচ্ছে মূলীয়। মূলীয় অমরা বিন্যাস বলতে বোঝানো হয় যে যেসব ফুলের গর্ভাশয়ের গোড়ার দিকে বা মূলীয় অঞ্চলের দিকে অমরাগুলো থাকে তাদেরকে মূলীয় অমরা বিন্যাস বলা হয়ে থাকে। এর ফল হচ্ছে ক্যারিওপসিস প্রকৃতির। ক্যারিওপসিস প্রকৃতির ফলগুলো যেসব ফলের ক্ষেত্রে বীজত্বক এবং ফলত্বক আলাদা করা যায় না এবং গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, তাদেরকে ক্যারিওপসিস প্রকৃতির ফল বলা হয়ে থাকে, যেটা এই পোয়াসি গোত্রের একটা বৈশিষ্ট্য। এরপর আসি পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। আমি দিতে পাচ্ছি এই পুষ্প সংকেত যেটা, অর্থাৎ এটা ফুলগুলো অপ্রতিসম বা এক প্রতিসম। এটা উভলিঙ্গ ফুল, পুষ্পপুট 2টা, যেটাকে লডিকুল বলা হয়ে থাকে। পুংস্তবকে 6টা পুংকেশর থাকবে, যার মধ্যে 3টা করে 2 আবর্তে সজ্জিত থাকে, তাই এটা এখানে 3+3 দেওয়া হয়েছে। গর্ভাশয় অধিগর্ভ, তাই গর্ভাশয়ের নিচে এটা টান দেওয়া হয়েছে এবং 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর পুষ্প প্রতীকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা এই ছবিগুলো অবশ্যই বাসায় আঁকাবো এবং প্র্যাকটিস করব। পোয়াসি গোত্রের উদ্ভিদ এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছবিটা অরিজা স্যাটাইভা বা ধান এর বৈজ্ঞানিক নাম। এটা হচ্ছে বাংলাদেশে অর্থকরী ফসল হিসেবে ব্যবহার করা হয়, যেখান থেকে চাল উৎপন্ন হয়। প্রধান খাদ্যশস্য বাংলাদেশের। ধান থেকে চাল হয়ে থাকে, সেখান থেকে আটা, বিভিন্ন রকমের। এখান থেকে শেষ করবো, এখানে শেষ করে দিন। আচ্ছা, এভাবে এটা হচ্ছে অরিজা স্যাটাইভার অর্থনৈতিক গুরুত্ব। এরপর ট্রিটিকা ম্যাস্টিভাম বা গম, এটাও আমাদের দেশে একটা প্রধান অর্থকরী ফসল হিসেবে ব্যবহার করা হয়, যেখান থেকে আটা, তারপর রুটি, ময়দা, বিভিন্ন রকমের বেকারির পণ্য উৎপন্ন করা হয়ে থাকে। জিয়া মাইস বা ভুট্টা, এটাও একটা অর্থকরী ফসল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে পপকর্ন পেয়ে থাকি বা এর আটা ব্যবহার করা হয়ে থাকে। হর্ডিয়াম ভুলগারি বা জব, যেটা এখান থেকে এই যে আমরা কমপ্ল্যান খাই বা হরলিক্স খাই, তার উপকরণ হচ্ছে হর্ডিয়াম ভুলগারি বা জব। সাইনোডন ড্যাকটাইলন, এটা হচ্ছে দুর্বাঘাসের বৈজ্ঞানিক নাম। দুর্বাঘাসের কিছু বিশেষ গুণাবলী রয়েছে, যে কাটা ছেঁড়া জায়গায় দুর্বাঘাস ব্যবহার করা হলে সেখানে খুব দ্রুত এর জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ব্যাম্বুসা ভুলগারিস বা বাঁশ থেকে বিভিন্ন রকমের গৃহ তৈরির সামগ্রী হিসেবে বাঁশ ব্যবহার করা হয়, বা বিভিন্ন রকমের ঝুড়ি, ঘর গৃহস্থালির উপকরণ এবং বিভিন্ন রকমের হস্তশিল্প বাঁশ দ্বারা তৈরি করা হয়ে থাকে। স্যাকারাম অফিসিনারাম, এটা হচ্ছে আখ থেকে চিনি উৎপন্ন করা হয়ে থাকে এবং আখের ছোবড়া এবং এর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে সাইমোপোগন সাইট্রাটাস, এটা হচ্ছে লেমন গ্রাস, যেটা স্যুপ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই। তো এই নিয়ে আমাদের যে নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের যে ক্লাসগুলো হয়েছে, আশা করি মোটামুটি তোমরা সবাই বাসায় একটু খেয়াল করবে, পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে যদি পরীক্ষা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।